আজকে তারেক রহমানের বক্তব্যে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিহিংসার এই তিনটা জিনিসকে উনি খুব গুরুত্ব দিয়েছেন। আমার প্রশ্ন হলো, এখন পর্যন্ত ওই জায়গাটা কনফার্ম করতে গেলে বিরোধী দলের সবচেয়ে বেশি সহযোগিতা লাগে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে এখন পর্যন্ত বিএনপি জোট এবং জামাত জোটের মধ্যে সেই বোঝাপড়াটা এখন পর্যন্ত স্ট্রং আছে? কারণ নির্বাচনের আগে দুই দলের মধ্যে যে তিক্ততার সৃষ্টি হচ্ছে, সাথে একটা বিষয় এসছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের একটা সহযোগিতা বিষয় আছে। এই তিনটা জায়গা মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে ওই জায়গাটা ধরে রাখা খুব বেশি সহজ হবে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় সহজ হবে এই জন্য, এই সাংবাদিক সম্মেলনের আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, উনি একই কথা বলেছেন যে সবার আগে দেশ, দল আগে বড় নয়, এবং দেশের প্রশ্নে ওনারা যে কোনো ধরনের ছাড় দিতে রাজি আছেন। এবং এই যে এতগুলো আমাদের রক্তক্ষয়ের মধ্যে দিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো, এ জায়গা দিয়ে কোনো ধরনের আপোষ, কোনো ধরনের শৈথিল্য এটা ওনারা বরদাস্ত করবেন না। এটা দলীয় স্ট্যান্ড, তাদের পলিসি। এবং সাংবাদিক সময় এই কথা করে উনি আগেও বলেছেন, এখনও বলছেন, এবং নির্বাচনকালীন যে তাদের প্রচারণা সেখানে একই কথা বলেছেন। আমার কাছে মনে হয় যে যে সহযোগিতা বিরোধী দলের কাছ থেকে বর্তমানে যারা ক্ষমতায় আসীন হবেন জাতীয়তাবাদী দলের, ওনার চেয়ারপারসনের বক্তব্য কিন্তু একই ধরনের। যদিও এখানে একটু মত পার্থক্য আছে যে ঐক্যমত্য সরকার হবে বা জাতীয় সরকার হবে, সে জায়গায় ওনারা সরে গেছেন। একসময় তারেক রহমান বলেছিলেন যে ঐক্যবদ্ধ সরকার হবেন এবং আমরা জাতীয় সরকার। সবশেষ তিনি বলেছেন যে যারা একসঙ্গে 17 বছর আন্দোলন করেছেন তাদেরকে নিয়ে তার সরকার করবেন। কিন্তু সেই কথাটা উনি ক্লিয়ার করেন নাই যে এটা কি তার জোটের সবাইকে নিয়ে করবেন। জোটের মধ্যেও তো তার আন্দোলনের শরিক দল আছে। আবার যদি বিরোধী দল সহ জোটের আন্দোলন হয় তাহলে তো আগের মতো শেখ হাসিনার মতো একটা সরকার হয় না। সেটা আমার মনে হয় যে উনি আবার আরেকটা জিনিস ক্লিয়ার করেছেন আপনার রয়টারকে সাক্ষাৎকার দিয়ে, যে একটা শক্তিশালী বিরোধী দল উনি চান। এটা খুব গুড সাইন গণতন্ত্রের জন্য, এবং এটা আমার মনে হয় এভাবে এগিয়ে যেতে হবে। আর আমাদের প্রফেসর সাইফুল ইসলাম সাহেব যেটা বললেন, এটাই হচ্ছে মূল সমস্যা এখানে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে ধ্বংস হয়েছে, আমি অন্য সময় বলেছি আপনাদের টকশোতে যে বিগত স্বৈরাচার সরকার যে শুধু এই গুম খুন প্রতিষ্ঠান ধ্বংস করেছে তা না, আমাদের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। আমাদের মধ্যে আচরণ, শ্রদ্ধাবোধ, পারস্পরের সহাবস্থান এগুলো নষ্ট করে দিয়েছে। এই যে আজকে যে আমাদের আমির সাহেব যে তথ্যপত্র দিয়ে সংঘর্ষের কথাগুলো বললেন, আমি মনে করি যে এটা ওই ধারাবাহিকতা এগুলো চলছে। আমাদের তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মীগুলো তো এতটুকু সচেতন না। অনেক কথাই বলেছে এবং সেগুলো বিতর্ক হয়েছে, এবং সেগুলো আবার দেখেছি যে টিভি টক শোতে আপনারাও আলোচনা করেছেন। এগুলো না নিয়ে বরং উচিত ছিল, টিভি টক শোতে আমাদের দায়িত্ববোধ আছে, এটা গণমাধ্যম যারা আমরা পরিচালনা করি তাদের দায়িত্ব হচ্ছে পার্টির যিনি স্পোক্সম্যান বা পার্টির প্রধান যিনি যে সমস্ত কথা বলেন, সংবিধানে যে কথা বলেন, এগুলো নিয়ে চর্চা করা। এগুলো যদি আমরা টক শোতে আলোচনা করি তাহলে এর একটা মেসেজ যাবে। আমি যদি ওই তৃণমূল পর্যায়ে কে কোন কথা বললো ওটাকে যদি টক শো আমি এজেন্ডা তৈরি করে আলোচনা করি, তাহলে কিন্তু এটা মিস একটা ধারণা যায়। ওটা না নিয়ে বরং ওটাকে চাপা দিতে হবে। ওই সংস্কৃতিটাকে আমরা ঘৃণা করি না, শুধু ওর থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং আমরা তারেক রহমান সাহেবের কথাটা আমার খুবই আমার ভালো লেগেছে যে উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা যেটা না হয় সেটা উদ্ধার করা বলেছেন। উনি বিজয় মিছিল না করে বলেছেন মিলাদ এবং মোনাজাতের মাধ্যমে। খুবই সুন্দর। এইটাই তো আমাদের কালচার, যে বিজয় হয়েছে আমরা কী করবো, আমরা শুকরিয়া আদায় করবো, আমরা ধর্ম উপাসনায় যাব, আমরা মসজিদে যাব, হ্যাঁ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন। কেন? বিজয়টা তো আমাদের কোনো অর্জন না, বিজয়টা দায়িত্বের বোঝা। এই ফিলিংসটা যদি নেতাদের মধ্যে আসে যে আমাদের সেবা করার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। আমি যদি যাই ওখানে ক্ষমতা নিয়ে আমি ওখানে লাইসেন্স পারমিট ব্যবসা বাণিজ্য আবার গোছাবো, যে কথাটা তার সমস্যা বলেছেন আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। যে না, আজকেও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছেন যে আপনি কি অলিগার্ড, অর্থনৈতিক অলিগার্ড যারা তৈরি করেন তারা কীভাবে দমন করবেন? উনি বলেছেন না, এখানে কোনো ধরনের অলিগার্ড সৃষ্টি উনি করবেন না, দেবেনও না। এটা খুবই সুন্দর কথা দুর্নীতি দমনের জন্য। এই অ্যাটিচিউড নিয়ে যদি দেশ আগায়, যেটা সম্পূর্ণরূপে নির্বাচনী ম্যানিফেস্টো এবং নির্বাচন প্রচারণায় জামাতের আমির সাহেব বলে আসছিলেন, এই কথার মধ্যে আমি দ্বিমত দেখি। খুব সুন্দরভাবে এই কথাগুলোই অ্যাড্রেস করতে হবে। আমার তৃণমূল পর্যায়ে যে কথা বলছে দমন করার জন্য টক শোতে কিংবা পত্রিকায় কিংবা আলোচনার মধ্যে যে ঘটনা খুবই খারাপ, আমাদের রাজনীতি সংস্কৃতি বিনিময়ের জন্য সে নিন্দায় করতে হবে না, শুধু বন্ধ করতে হবে সম্মিলিতভাবে। এবং এটা আমার মনে হয় যে জামাতের আমির সাহেব পারবেন সহযোগিতা করতে। সে সহযোগিতা চাইলে তারাও রেডি আছেন সে জায়গায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য। আমার মনে হয় যেহেতু সকলেই জুলাই এই আপনার 5ই আগস্টের পর্যন্ত অত্যাচারিত ছিলেন, তারা বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছেন, তারা কিন্তু এটা শিকার যে দেশকে ভালো করতে গেলে যে ত্যাগ স্বীকার করেছেন উভয় দল, বিএনপি জোটও করেছেন, জামাত জোটও করেছেন, কেউ কম বেশি। এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে, এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট
যেটা আমি একটা সংবাদে দেখলাম যে পঞ্চগড়ে যে আওয়ামী লীগের অফিসটা খুলে দেওয়া হলো এবং সেখানে বিএনপির উপজেলার সভাপতি গিয়ে বক্তব্য রাখলেন, এটা হচ্ছে অ্যালার্মিং কেন? স্বৈরাচারী সরকারের সমস্ত বিষয়গুলোকে যদি আমরা কোনোভাবে কোনো না কোনোভাবে উৎসাহিত করি, তাহলে ওই ফাঁক দিয়ে যে আবার যে ওই রাজনৈতিক সংস্কৃতির মানে বিকশিত হবে, সেটা আমাদের জন্য ডেঞ্জারাস। যেটা আপনি বলেছেন, ওটা করতে দেওয়া যাবে না। বরং আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। সরকারি দল বিরোধী দল সেটা সামনে এগিয়েছে, তাদেরকে একটা মাত্র কমন ইস্যু থাকতে হবে যে সবার আগে দেশ, এবং সেই জায়গায় আমরা রাজনৈতিক সংস্কৃতি বিনিময়ের স্বার্থে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা স্বৈরাচার সৃষ্টি হতে দিব না। স্বৈরাচারের সৃষ্টি এবং তার যা সৃজিত যতগুলো অন্যায় আছে আমার দলও করবে না, এবং এই সরকারি দলও করবে, বিরোধী দলও করবে না। একটা চ্যালেঞ্জ আছে এখানে, যেটা আমাদের স্যার বললেন, সেটা হচ্ছে যে বিএনপির একটা চ্যালেঞ্জ আছে এখানে, যে বিএনপি যে যাদেরকে নমিনেশন দিয়েছে, এখানে এখনও দেখা যাচ্ছে যে ঋণ খেলাপি আছেন এবং সেখানে দ্বৈত নাগরিক আছেন। এটা একটা বার্নিং ইস্যু, যেটা তারেক রহমানকে হিসাব করে চলতে হবে। এবং দলে যারা নমিনেশন দিয়েছেন, এবং নমিনেশনের ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন অনেকগুলো বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহী প্রার্থী কিন্তু মাঠ পর্যায়ে তারা ত্যাগ শিকারের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। এই বিদ্রোহী প্রার্থী কেন সৃষ্টি হলো? যদি নমিনেশনটা এমন প্রক্রিয়া দেওয়া হতো যে ওখানে আলোচনার মধ্যে দিয়ে করা হতো, তাহলে বিদ্রোহী সৃষ্টি হতো না। এই বিদ্রোহীদের একটা দলের জন্য বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ শুধু দলের নির্বাচনকালীন চ্যালেঞ্জ না, এটা সংস্কৃতিরও চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? যে দল যদি আপনার গোছানো না থাকে, দল যদি কমান্ড এবং কন্ট্রোলে না থাকে, দলের কথা হাইকমান্ড বললো তৃণমূল পর্যায়ে বাস্তবায়িত হলো না, তাহলে তো আপনার দেশ এগিয়ে নিতে পারবেন না। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি 4 দলীয় জোট ক্ষমতায় ছিল। সর্বপ্রথম র্যাব গঠন করা হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য। সেখানে সর্বপ্রথম যেগুলো ক্রসফায়ার হয়েছে, সেগুলো কিন্তু প্রথম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এবং বিএনপি ছাত্র দলের অসংখ্য লোককে তারা শাস্তি দিয়েছে। ইভেন সেই সময় মরুম পিন্টু যে এমপি ছিল লালবাগের, তাকে বন্ধু জেলে দিয়েছে খালেদা জিয়া। সুতরাং এই কঠোর হস্তে অবশ্যই আসবে বিএনপি আইন শৃঙ্খলা দলের ভিতরে শুরু করতে হবে। সুতরাং আমি মনে করি এটা সম্ভব, যদি হাইকমান্ড বিএনপি ঠিক থাকে, তাহলে দল ঠিক থাকবে, দেশও ঠিক থাকবে। এই পর্যায়ে বোধহয় জামাতের আমির বা জামাত নেতৃত্ব বা জোট এটাই চায় যে আইন শৃঙ্খলা পরিষদে কাউকে ছাড় দেওয়া হবে, সে নিজের দলের হোক, তাহলে সবার আগে তাকে বিচারের সম্মুখীন করতে হবে। তাহলে দেখবেন যে ঐক্যমতটা খুব সহজ হয়ে যাবে এবং দেশ সুন্দরভাবে পরিচালিত হবে।